This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানে রাজ্য কেন গোটা দেশের এমন কিছু খবর যেটা আমার আপনার জীবনে প্রভাব ফেলবে, এবং শুধুমাত্র আমাদের বক্তব্য নয়, আপনাদের বক্তব্য থাকবে এই হটস্পটে। কিন্তু এই হটস্পটে আজকে কোন কোন বিষয়ের দিকে আমরা নজর রাখছি সেই বিষয়গুলোর সঙ্গে আপনাদের পরিচয় করি। মূলত তিনটে ইস্যুর দিকে আমরা নজর রাখি, এছাড়াও অন্যান্য খবর থাকে আমাদের হটস্পটে। তবে হটস্পটের প্রথম ইস্যু জলেই জীবন। এই জলেই জীবন জানেন তো, প্রত্যেক বছরের একই ছবি, কিন্তু এক বছর কেটে যায়, 2 বছর কেটে যায়, ছবিটা পাল্টায় না। সাধারণ মানুষ, এই এলাকার মানুষজন কি প্রশ্ন তুলছেন দেখাবো। দ্বিতীয় বিষয় কালীগঞ্জ কার। কালীগঞ্জে উপনির্বাচন চলে, হ্যাঁ বিক্ষিপ্ত কিছু খবর পাওয়া গিয়েছে, অশান্তির অভিযোগ উঠেছে, সেই সমস্ত অভিযোগ একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো আজকে। তৃতীয় বিষয় টার্গেট জনতা। হ্যাঁ বিশ্বের যুদ্ধের দিকে তো নজর রাখতে হবে, কারণ সেই যুদ্ধ যখন সাধারণ মানুষকে টার্গেট করে সেদিকে আরো বিশেষ করে নজর রাখা প্রয়োজন। তবে হটস্পটে গোটা রাজ্যের জল যন্ত্রণার ছবিটা সবার প্রথমে। পঞ্চাশটা 60টা গ্রামে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। এই এরকম বিপর্যয় আশা করি আমরা কোনোদিন দেখিনি এই এলাকার মানুষ। দেখুন একটা কথা বলতে পারি, রাজ্যে তো সবে গুটি গুটি পায়ে বর্ষা ঢুকেছে, মাত্র 1 থেকে 1.5 দিন বৃষ্টি হয়েছে, আর তাতেই রাজ্যের পশ্চিম প্রান্ত ভাসতে শুরু করেছে। কোথাও এখনই বাঁধ ভেঙেছে, কোথাও আবার উধাও হয়ে গিয়েছে রাস্তা। দক্ষিণবঙ্গে বর্ষার প্রথম ধাক্কাতেই চীনা জল ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে। একের পর এলাকা ইতিমধ্যে জলের তলায়। ফুসছে রাজ্যের নদী, দুপার ভাসাচ্ছে শিলাবতী, কেঠিয়া, গন্ধেশ্বরী। আর আপনি এখন ভাবছেন তো এগুলো আর নতুন কি, প্রতি বছরই তো হয়। আমাদেরও তো সেই কথা, সেই প্রশ্ন, প্রতি বছরই তো হয়, মানুষকে সমস্যায় পড়তে হয়, তবুও ছবি পাল্টায় না কেন বলুন তো। দেখুন আপনারা কিন্তু আবার ওই রাজনৈতিক দলগুলোর মতো ডিভিসির ছাড়া জলের কথা ভাবতে শুরু করবেন না, কারণ যে প্রান্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে না, সেই প্রান্তের সঙ্গে ডিভিসির জলের কোনো সম্পর্কই নেই। ডিভিসির জল সেখানে এসে পৌঁছয় না। তাহলে দরকার রাজ্যের সেচ দপ্তর, তারা কি করছে? আগে থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় না বলুন তো? এই প্রশ্ন শুধু আমরা নয়, তুলছেন সেই এলাকার মানুষ। বলছে না আমরা কেন শুধুমাত্র প্রশ্ন করব, এলাকায় পৌঁছে যাই, হটস্পট গুলোতে পৌঁছে যাই, সেখানকার মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। এবার একে একে বিভিন্ন অঞ্চলের ছবি আপনাদেরকে দেখাবো। শুরুটা বরং আমরা বাঁকুড়া দিয়ে করি। মাত্র 2 দিনের বৃষ্টি, দেখুন কিভাবে গন্ধেশ্বরী নদীর ছবি দেখতে পাচ্ছেন, এবং গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতু এখন জলের তলায়। আর এই মানকানালি সেতুর জন্য জানেন তো 14 থেকে 15টা গ্রাম রীতিমতো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই যে ছবিটা দেখছেন, জলগুলো যার উপর দিয়ে যাচ্ছে না, সেই সেতুর উপর দিয়ে বাস যায়, সাধারণ মানুষ যায়, কিন্তু দেখুন সেচ দপ্তর যেহেতু সঠিকভাবে সেই নদীর পরিষ্কারের কাজ করে না, তাই সেই কারণে কিন্তু জলগুলো ফুলে ফেপে ওঠে। দেখুন সেই ছবি, বাঁকুড়ার ছবি আপনাদেরকে সবার প্রথমে আমরা দেখালাম। পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, 50টা 60টা গ্রামে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। তো 2বার 3বার বানানো হয়েছে, কিন্তু সেটা কোনো কাজ হয়নি। আর প্রতি বছর হচ্ছে, ভিডিও হচ্ছে, দেখছে, প্রশাসনও দেখছে ভিডিওটা, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। টাকা খাইয়ে ব্রিজটা যদি ভালো করে করা হয়, কত মানুষের ওইদিকে অসুবিধা হচ্ছে। বারবার একটা কথা বলবো, মাত্র 1.5 দিনের বৃষ্টি, আর রাজ্যের যখন বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছে, তখন পশ্চিম মেদিনীপুরে কথা বলবো না, ছবি দেখাবো না? দুটো হটস্পট আপনারাও জানেন, এই হটস্পটগুলো কোন কোন জায়গা, ঘাটাল এবং গড়বেতা। চোখ রাখি বরং ঘাটালের দিকে। এই ঘাটালের ছবি বরং আস্তে আস্তে অবনতির দিকে এগোচ্ছে। দেখুন জলটা কিভাবে এগিয়ে আসছে, দেখুন কি ভয়ানক ছবি। এই জল কোথায় পৌঁছয় সেটা আপনি প্রত্যেকে জানি। ঘাটালের বন্যা পরিস্থিতি কোন জায়গায় যায়? চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো এই মুহূর্তেই জলের তলায় চলে গিয়েছে। শিলাবতী নদীর জল হু হু করে বাড়ছে। শিলাবতী নদীর বাঁধে এখনই ভাঙন দেখা দিয়েছে। চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামে শিলাবতীর বাঁধ ভেঙে একের পর এক গ্রাম এই মুহূর্তে জলের তলায় যেতে শুরু করেছে। এখনই এই ছবি, আর 2 দিন পর কি হবে?
ঘাটালের মানুষ পরিষ্কারভাবে কিছু প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো তারা প্রত্যেকবার করেন। শুনুন আরো একবার, যদি কারোর কানে কথাটা যায়। বাম আমল গেল, ডান আমল চলছে, কেউ আসেনি। বন্যা এলে সবাই আসে, বলে এখানে পাবলিক আছে, তারপরে আর কেউ কোথাও না। আজ কি পরিস্থিতি হয়েছে? আজকে এবার বাঁধ ভাঙবে তো, কেউ রুখতে পারবে না, সঙ্গে ভগবান মেলেও রুখতে পারবে না। সরকার তো জানেনি এখানে মানুষ আছে, ভোটের সময় হলে তারা চিনে, তারা গদির লোভে ছুটে আসবে, ভোট দাও আমরা গদিয়ে বসবো, আর বন্যা এলে চিনেনি কেউ। সত্যি তো, ঠান্ডা ঘরে থেকে যারা শুনছেন তাদের কানে যাচ্ছে এই প্রশ্নটা। এটা কিন্তু একজন ভোটারের প্রশ্ন, একজন জনতার প্রশ্ন। উত্তর আছে কি আপনার কাছে? হ্যাঁ, এখনো বলতে পারেন আমরাও তো ঠান্ডা স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এইখান থেকে কিন্তু আমরা এই জায়গাগুলোতে পৌঁছেছি। আমি এই গ্রামে গিয়েছি, এই মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, তাদের সাংঘাতিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। তাই আজ আরো একবার আমরা সেই ছবি তুলে ধরছি, আমরাও সেই প্রশ্ন করছি বছরের পর, কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না। সত্যি প্রত্যেকবার ছবি কেন পাল্টাচ্ছে না? ঘাটাল থেকে এবার গড়বেতার দিকে তাকানো যাক। শিলাবতীর জলে গড়বেতা 1 এবং 2 নম্বর ব্লকের বেশ কয়েকটি অঞ্চল এই মুহূর্তে জলমগ্ন, সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। জলের টান দেখছেন, এটা যদি এখনই এই অবস্থা হয় তাহলে কদিন পর কি অবস্থা হবে বুঝতে পারছেন? পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে, সেটা তো আগেই আপনাদেরকে জানালাম। শীর্ষা, ধর্মপোতা, কল্লা, খুরশি, ধাইখণ্ড গ্রাম ইতিমধ্যে ভাসতে শুরু করেছে এই জলের তোরে। গড়বেতার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থা 1978 সালেও এইরকম আমরা দেখিনি। দুদিন জলে অবস্থা, কিন্তু এখনো 3 মাস বাকি আছে জল বৃষ্টির। গড়বেতায় যে মার্কেট, আর মার্কেটে একটা গাড়িও আর 10 দিন বাদে লোড হতে পারবে না। আপনাদের শুনতে ভালো লাগলো এই কথাটা? 1978 সালে যে ছবিটা ছিল 2025-এ সেই একই ছবি রয়েছে। তাহলে সেখানকার জনপ্রতিনিধিরা কি করছেন? যারা বারবার সরকারে এসেছেন, যারা বারবার ওই এলাকার ক্ষমতায় এসেছেন, তাহলে তারা এত বছর কি করেছেন? এবার যে ছবিটা দেখাবো না, সেটা রীতিমতো ভয়ঙ্কর ছবি। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের ছবি। দুই জেলা, দ্বারকেশ্বর এবং দামোদর, দুটো বড় নদ সেখানকার। কিন্তু কমন ফ্যাক্টর কি বলুন তো? বালি। দুই নদ থেকে বালি তোলা হচ্ছিল। এবার ছবিটা দেখুন, আমার দুপাশে সেই ছবিটা আমি পিসিআর কে চালাতে বলবো। দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি লরিগুলোকে পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়, কিন্তু 6টা লরি উঠতে পারেনি। ওদিকে ডিভিসির জল ছেড়েছে। এই দুটো জেলায় কিন্তু ডিভিসির জলের একটা প্রভাব পড়ে। পূর্ব বর্ধমানে সেই জল ছাড়া হয়েছে, লাইন দিয়ে দামোদরের জলে ডুবে একের পর এক লরি, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানে আবার আরেক কাণ্ড জানেন তো, 17 তারিখ পর্যন্ত কিন্তু বালি তোলার অনুমতি দিয়েছিল প্রশাসন, কারণ এইগুলো সরকারি বালি খাদান বলা হচ্ছে। তো 17 তারিখ পর্যন্ত তো অনুমতি ছিল, তাহলে আজকে তো 19 তারিখ, তাহলে আজকে সেখানে কি করছিল এই লরিগুলো? সেই উত্তর চেয়ে আমরা পাবো না। স্বাভাবিকভাবে আমরা উত্তর চেয়েছিলাম, কিন্তু আমরা পাইনি। এবং এই পূর্ব বর্ধমানের পাশাপাশি আমরা একটু আরামবাগের ছবিটাও দেখাই। ঘাটালে যখন কথা বলি না, তখন আমরা আরামবাগের কথাও বলি, কারণ এই জলের তোরে একদিকে ঘাটাল ভাসে, উল্টো দিকে ঠিক আরামবাগও ভাসে। জনতা জলে ডুবে যাচ্ছে, লরি জলের তলায় চলে যাচ্ছে। এবার ব্রিজের ছবি দেখায়, সেখানে একটু আরামবাগের ছবিটা দেখায়। এই যে বাঁশের ব্রিজটা দেখছেন না, এই বাঁশের ব্রিজে একাধিক গ্রামের মানুষ যাতায়াত করেন। সেই বাঁশের ব্রিজটা দেখুন কিছুটা এগিয়ে, তারপর ভেঙে গিয়েছে, পুরোটা জলের তলায় চলে গেছে। কিছুটা দূরে তো গিয়ে দেখাই যাচ্ছে না এই ব্রিজ। এই ব্রিজ প্রত্যেক বছর একই রকম পরিস্থিতি তৈরি হয়, কিন্তু একটা পাকা ব্রিজ তৈরি হয় না। মানে আমরা কিন্তু সেই ক্লিশে প্রশ্নটা করব না যে কবে ঠিক হবে এই বাঁশের সেতু, সেদিকেই নজর থাকছে না, আমরা এই প্রশ্ন করব না। আমাদের প্রশ্নটা অন্য। প্রতি বছর এই সমস্যার কথা জেনেও কেন একটা পাকা ব্রিজের ব্যবস্থা করা যাচ্ছে না? সাধারণ মানুষের কথা কেন ভাবা যাচ্ছে না? আচ্ছা, বরং একটু রাজনীতির ভাষায় প্রশ্নটা করি, আপনাদের ভোটারের কথা কেন ভাবতে পারছেন না? সেই পরিস্থিতি, সেই ছবি আপনাদের বারবার তুলে ধরলাম। এবার একটুখানি পরের খবরের দিকে নজর রাখি। রাজনীতির কথা যখন বলছি, মানে এই বন্যা পরিস্থিতির সঙ্গে যখন রাজনীতির কথা আসে, তখন আগের ভোটের কথা মাথায় রাখলে, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রাখলে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সন্দেশখালী, বিধানসভা বলে ভুল হবে, লোকসভা, সন্দেশখালী প্রসঙ্গটা বেশ একটুখানি চাগাড় দিয়ে উঠেছিল বন্যা পরিস্থিতির পর। আমরা তাই একটু সন্দেশখালীর দিকে নজর রাখবো। সেখানে পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। প্রতিবাদী মহিলা বিজেপি কর্মী মাম্পি দাস এই অভিযোগ করছেন। যে সময় শেখ শাহজাহান তার দলবলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, আন্দোলন চলছে এবং সেখানে রীতিমতো ঝাঁটা হাতে প্রতিবাদ চলছে, সেই সময় এই মাম্পি দাসকে সেখানে দেখা গিয়েছিল। কিন্তু সেই মাম্পি দাস এখন বলছেন পুলিশের ওসি নাকি তাকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছে। দেখুন তো কি অভিযোগ করছেন তিনি।
সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান এখন জেলে, তার বাহিনীরও অনেকেই হাজতবাস করছে। ফের সন্দেশখালী বুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল, না কোনো নেতা বা তার বাহিনীর বিরুদ্ধে নয়, কাজ করা এবার পুলিশ। সন্দেশখালী আন্দোলনে ছিলেন মাম্পি দাস, তিনি সরাসরি অভিযোগ আনেন সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষের বিরুদ্ধে। মাম্পির অভিযোগ, ওসি বলাই ঘোষ তাকে হুমকি দিয়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপও দিয়েছেন বলে অভিযোগ। পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। সন্দেশখালী থানার ওসির সঙ্গে যোগাযোগ করে টিভি 9 বাংলা। তিনি জানিয়েছেন, মাম্পি দাসের বক্তব্যের কোনো সত্যতা নেই। অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ শুভেন্দু, বিজেপিতে নিজের গুরুত্ব বাড়াতেই অভিযোগ খোঁচা তৃণমূলে। মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা। বিজেপি যেহেতু ওখান থেকে অনেকেই আবার জয়েন করেছে, ফলে ওরা একটা আতঙ্কে ভুগছে, যেহেতু পুলিশকে কবজা করে কিছুটা হয়তো সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে, অন্য কিছু না। গত বছরে গোড়ার দিকে সন্দেশখালীকে ঘিরে রাজ্য রাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতিও তোলপাড় হয়েছিল। তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে জমি দখল, হেনস্থা এবং নির্যাতনের অভিযোগ তুলে সংঘর্ষ, আন্দোলন, শাহজাহানের গ্রেপ্তারি জল অনেক দূর গড়ায়। বিস্তর জল খোলার কারণে তৃণমূল শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করে। বছর শেষে সন্দেশখালী যান মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করেন। এখন শাহজাহান ও তার বাহিনীর অনেকেই জেলবন্দি। 26-এর বিধানসভা ভোটের আগে ফের তপ্ত হচ্ছে সন্দেশখালী। ওই এলাকায় বিজেপি শিবিরে ভাঙন। রবিবার রাজ্যের 2 মন্ত্রী বীরবাহা হাসদা ও সুজিত বসুর হাত ধরে তৃণমূলে যোগ দেন রেখা পাত্রের ছায়াসঙ্গী সহ কয়েকশো বিজেপি কর্মী। এই আবহে মাম্পি দাসের অভিযোগ আবার সন্দেশখালীর রাজনৈতিক বারুদ চড়িয়ে দিল। সন্দেশখালী থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি 9 বাংলা। সন্দেশখালীর উত্তাপ বাড়াচ্ছে, কিন্তু আজকে জানুন তারও একটা হটস্পট ছিল কালীগঞ্জ। সেখানে তো উপনির্বাচন এবং বিক্ষিপ্ত অবস্থান থেকে কিছু খবরও পাওয়া গেছে। একাধিক বুথ থেকে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টো দিকে ভোট দেওয়ার পর মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। আর বিকেল পর্যন্ত, এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট রয়েছে, 60% বেশি ভোট পড়েছে এই কালীগঞ্জে। কিন্তু যখন আমি কালীগঞ্জের কথা বলছি, হাতে হাতে গরম একটা কিছু ছবি দেখাবো না আপনাদেরকে। মানে আমি কিছুক্ষণ আগে রাজ্যের বন্যা পরিস্থিতির ছবি দেখালাম, কিন্তু কালীগঞ্জে একটা ঠিক এরকম ছবি আছে। আমি বরং ছবিটা আগে দেখাই, কালীগঞ্জের একটু ছবি দেখাবো। জানেন তো এটা কার গাড়ি? এটা হচ্ছে কালীগঞ্জের তৃণমূল প্রার্থীর গাড়ি। সেই গাড়ি দেখুন, রাস্তার এমন অবস্থা, কাদা। বললাম না মাত্র 1.5 দিনের বৃষ্টি, সেই 1.5 দিনের বৃষ্টিতে রাস্তার এমন অবস্থা যে খোদ তৃণমূল প্রার্থীর গাড়ির চাকা আটকে গিয়েছিল। সেখানকার ভোটাররা, সেখানকার সাধারণ মানুষরা সাহায্য না করলে তৃণমূল প্রার্থীর গাড়ি ওখান থেকে বেরোতেই পারতো না। এবং জানেন তো, এই কালীগঞ্জে কয়েকদিন আগে যখন প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিমরা, তখন সাধারণ মানুষ এই রাস্তার অবস্থা দেখিয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন, বিক্ষোভ করেছিলেন। আজ খোদ তৃণমূল প্রার্থীর গাড়ি সেখানে আটকে গেল। সাধারণ ভোটারদের সাহায্যে তিনি বেরিয়ে এলেন। হ্যাঁ, আজকে তো বেরিয়ে এলেন। তিনি যদি সেখানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, তাহলে এই মানুষগুলোর কথা মনে রাখবেন, এই ভোটারগুলোর কথা মনে রাখবেন? এই প্রশ্ন তো তুলতে হবে, কারণ আমাদের নজর কিন্তু এই হটস্পট কালীগঞ্জে অবশ্যই থাকবে। এবার একটুখানি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে নজর রাখা যাক। ইসরায়েল যখন ইরানে পরমাণু ঘাঁটিগুলো টার্গেট করছে, তখন ইরান কি করছে বলুন তো? তখন তারা মরণ কামড় দিচ্ছে, তারা হাসপাতালগুলোতে টার্গেট করছে। কিন্তু সেখানে টিভি 9 বাংলা, টিভি 9 নেটওয়ার্কে প্রতিনিধি পৌঁছে গিয়েছে গ্রাউন্ড জিরো থেকে। সেখানকার প্রতিবেদন দেখুন। यही तो वॉर क्राइम है, और क्या है कि आप अस्पताल पर अटैक करते हैं। वो भी आप देखिए, अस्पताल के ठीक सामने की गेट की स्थिति वह देखिए। यहाँ पर सैकड़ों की संख्या में इस वक्त सिक्योरिटी पर्सनल्स हैं, पुलिस, IDF के लोग हैं, स्पेशल फोर्सेस हैं। Just point out the continued pattern of who the targets are of this Iranian regime. Not only are they targeting our residential communities, houses where families are inside, but also hospitals, like you see right here. आज दुनिया की सबसे एडवांस और शक्तिशाली एयर डिफेंस सिस्टम है, जिसमें आयरन डोम है, जिसे
जिसके बारे में दुनिया जानती है। इसके अलावा एरो मिसाइल है जो बैलिस्टिक मिसाइल को रोकने में सक्षम बताई जाती है। और अमेरिका का थार्ड है। 4 लेयर की एयर डिफेंस सिस्टम होने के बावजूद अगर ईरान के मिसाइल यहाँ तबाही मचा सकते हैं तो आप सोचिए कि इजरायली के मन में ईरान के प्रति क्या सोच है। ग्राउंड जीरो पर मौजूद है। हमने अपने दर्शकों से वादा किया था, हमने अपने दर्शकों से कहा था कि हम यहाँ पर आएंगे और आपको हकीकत दिखाएंगे। और हकीकत क्या है वो सामने में देखिए। हॉस्पिटल की बिल्डिंग के पास से निकलता हुआ धुआं। और कैमरे पर इस वक्त आप देख सकते हैं कि कम से कम 100-150 से अधिक सिक्योरिटी पर्सनल्स के लोग यहाँ पर मौजूद हैं। फायर ब्रिगेड की गाड़ी और उधर सामने में बिल्डिंग के ठीक पीछे में निकलता हुआ धुआं। अब अगर इसे ईरान ये कह रहा है कि ये मिलिट्री साइट्स है तो फिर इससे बड़ा झूठ और क्या हो सकता है। Government killed my sister last year in Iran. As you know what's going on, because the Islamic regime, they didn't want it to stay alive with the Iranian Jew, as you know. And now you know what's going on here. They attacked to this house. You are also a journalist. पहले भी आप आज के अटैक से पहले भी यहाँ पर आए थे? आए थे, हमारा दोस्त रहता है यहाँ पे, हम आते रहते हैं। क्योंकि ईरान कह रहा है कि ये हॉस्पिटल नहीं है, ये मिलिट्री सेंटर है, तो मैं ये दिखाना चाहता हूँ ये हॉस्पिटल है। ये सोडा का हॉस्पिटल है, ये हॉस्पिटल है, बहुत बड़ा हॉस्पिटल है। अब ये हाँ, ये पुरानी बिल्डिंग है और ये नई बिल्डिंग बन रही है। बंकर में थे हम लोग उस टाइम पे मिसाइल आई है। बहरहाल वहाँ पे भी जो है वहाँ तक इसकी दमक पहुँची है। बहुत तकड़ा वो हुआ है ये। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ।